আমরা আজ দশম শ্রেণীর 20 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি কোণের পরিমাপ সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় শুরু করার প্রথমে কিছু তথ্য তোমাদেরকে বলা প্রয়োজন। কিভাবে এই ত্রিকোণমিতি আমরা এখানে ব্যবহার করব, কেন ব্যবহার করব, এগুলো আমাদের জানতে হবে। ত্রিকোণমিতি গণিতের এক বিশেষ শাখা। এখানে প্রথম দিকে আমাদের কিভাবে আমরা এই ত্রিকোণমিতির ব্যবহার, কোণের পরিমাপ, ত্রিকোণমিতির ব্যবহার কিভাবে আমরা এখানে করব না, প্রথমে আমাদের বলে রাখা ভালো যে অনেক বড় একটা গাছের দৈর্ঘ্য, যে গাছের শীর্ষ প্রান্তে আমরা হয়তো পৌঁছাতে পারবো না, তাহলে শীর্ষ প্রান্তে না পৌঁছে গাছটার উচ্চতা আমরা কিভাবে পরিমাপ করব? অথবা কোনো একটা বাচ্চা, সে হয়তো ঘুড়ি ওড়াচ্ছে, তার ঘুড়িটা ভবিষ্যৎ থেকে কতটা উঁচুতে আছে সেটা আমাদের ঘুড়ি পর্যন্ত পৌঁছে গিয়ে ওখানে পরিমাপ করা সম্ভব নয়। তাহলে কিভাবে আমরা ঘুড়ি পর্যন্ত না পৌঁছে কিভাবে আমরা ঘুড়িটা উচ্চতা নির্ণয় করব? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ত্রিকোণমিতি আমাদের দেবে। ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি আমরা যেটা বলবো গণিতের একটা বিশেষ শাখা, যা কি আমাদের একটা ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে পারস্পরিক সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয় আমাদের। ত্রিকোণমিতি এই ইংরেজি শব্দটির অর্থ আমরা এইভাবে বলতে পারি। ত্রি কথার অর্থ ত্রি কথার অর্থ হচ্ছে তিন, আর গনিয়া বলতে কোণকে বোঝায়। গনিয়া শব্দের অর্থ কোণ, আর মেট্রন শব্দের অর্থ হলো পরিমাপ। পরিমাপ বা মিতি। তাহলে এরপরে আমাদের জানতে হবে, আমরা যেহেতু এই অধ্যায়ে কোণের পরিমাপ করব, তাই প্রথমে বলে রাখি কোণ কয় প্রকার সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা আজ পর্যন্ত যে সমস্ত কোণ সম্পর্কে আলোচনা করেছি বা পড়েছি সেগুলি সবই আমরা বলবো জ্যামিতিক কোণ। তাহলে কোণকে আমরা এরকম ভাগ করতে পারি। দেখো, কোণকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করছি। একটা হলো জ্যামিতিক কোণ, আর একটা হলো ত্রিকোণমিতিক কোণ। আমরা আজ বেশি করে ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে আলোচনা করব। তার আগে একটু বলে রাখি যে জ্যামিতিক কোণ বলতে আমরা কি বুঝি। আমি বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। জ্যামিতিক কোণ বলতে আমরা তখনই বুঝি, আমরা এতদিন ধরে বুঝে এসেছি, যে দুটি রশ্মি যখন পরস্পরকে ছেদ করে তখন সেই রশ্মিদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে কোণের সৃষ্টি হয় সেই কোণকে আমরা বলি জ্যামিতিক কোণ। ভাবি যে এই এবি একটা রশ্মি আর এই বিসি একটি রশ্মি, এই দুটি রশ্মি পরস্পরকে বিবিতে ছেদ করেছে, তার কারণে এই দুটি রশ্মির মধ্যবর্তী অঞ্চলে একটা কোণ সৃষ্টি হয়েছে। আমরা ভেবে নিলাম যেটা 60 ডিগ্রি কোণ। তাহলে এটা কিন্তু জ্যামিতিক কোণ। এই জ্যামিতিক কোণ কিন্তু 0 থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে।
জ্যামিতিক কোণ 0 থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এই কোণের কোনো দিক বা অভিমুখ নেই। এই কোণ ধনাত্মক, সবসময় ধনাত্মক হয়, এই কোণ ঋণাত্মক হয় না। অপরপক্ষে আমি বলবো ত্রিকোণমিতিক কোণ বলতে আমরা কি বুঝবো? ত্রিকোণমিতিক কোণ বলতে আমরা বুঝবো কোন ঘূর্ণায়মান রশ্মিটির ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে হতে পারে কিংবা বিপরীত দিকে হতে পারে। তাহলে রশ্মির প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী স্থানে যে কোণের সৃষ্টি হয় তাকে বলা হয় ত্রিকোণমিতিক কোণ। আরো ভালো করে যদি বলি তাহলে বলবো যে কোন ঘূর্ণায়মান রশ্মির প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী কোণকে আমরা বলবো ত্রিকোণমিতিক কোণ। আমরা এখানে ত্রিকোণমিতিক কোণ সম্পর্কেই আলোচনা করব। তাহলে এখানে দেখো আমি একটা ছবি এঁকেছি, এখানে একটা রশ্মি আমি নিয়েছি এবি, একটা রশ্মি আমি নিয়েছি এখানে, দেখো তোমরা। তো প্রথমে এবি রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখো বিপরীত দিকে আমি এটাকে ঘূর্ণন করিয়েছি, তার কারণে এখানে যে এই কোণটা সৃষ্টি হয়েছে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু এর ঘূর্ণনটা হয়েছে। তাহলে এটাকেও আমরা একটা ত্রিকোণমিতিক কোণ বলবো। এবার আমরা আসবো, তাহলে এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ সৃষ্টি হয় সেই কোণটাকে আমরা এখানে বলবো ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ। এরপরে এবি রশ্মিটা যদি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করতো, এই দিকে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করত, তখন এটাও কিন্তু একটা ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হলো। এই কোণটা কিন্তু নেগেটিভ হবে, ঋণাত্মক হবে, ঋণাত্মক কোণ। তাহলে আমরা এখানে এটা পরিষ্কারভাবে বুঝলাম যে কোন রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে তখন যে কোণের সৃষ্টি হয় সেটা হয় ঋণাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করলে যে কোণের সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো ধনাত্মক কোণ। এটাকে আমি আরো বিস্তারিত ভাবে যদি দেখাই, দেখো আমি এখানে একটা, প্রথমে আমি ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে একটা কোণ সৃষ্টি করছি, দেখো। তাহলে এখান থেকে দেখো এই যে ও একটা রশ্মি মনে করলাম, এই রশ্মিটি এখান থেকে আবর্তন শুরু করেছে, এখান থেকে আবর্তন শুরু করে এই ঘড়ির কাঁটার দিকে দুবার আবর্তন করে ওসি অবস্থানে চলে এসছে, ওসি অবস্থানে চলে এসছে, এই ওসি অবস্থান। ওসি অবস্থান। তাহলে এই যে প্রাথমিক অবস্থান ছিল কি ও এ রশ্মি, তাহলে এই যে ওসি অবস্থানে যখন রশ্মিটি গিয়ে থেমেছে তখন এখানে ও এ আর ওসির মধ্যে কোণটা হয়েছে 60 ডিগ্রি, আর এই আবর্তন দুবার আবর্তন করেছে তার ফলে যে কোণটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি দুবার আবর্তন হয়েছে। তাহলে এক একবারে যদি আমরা এটুকু জানি একটা বৃত্ত 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দুবার বৃত্তাকারে আবর্তন করেছে, একটা বৃত্ত কিন্তু তার কেন্দ্রে দেখো
এখানেও 60°, 360° কোণ উৎপন্ন করে। তাহলে এখানে একবার আবর্তন করলে কিন্তু আমাদের 360° কোণ আবর্তন করা হবে। তাহলে দুবার আবর্তন করার পরে আবার এক্সট্রা 60° কিন্তু আবর্তিত হয়েছে। তাহলে টোটাল কত কোণ উৎপন্ন হয়েছে, এবং কোণটা কিন্তু ধনাত্মক। তাহলে এখানে 60°, তো দুবার আবর্তন করেছে বলে 2 দিয়ে গুণ করলাম, 720 প্লাস 60, তাহলে 780° কোণ উৎপন্ন হয়েছে, ধনাত্মক কোণ উৎপন্ন হয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়ে। এবার আমরা আলোচনা করি ঘড়ির কাঁটার দিকে হলে কেমন কোণ সৃষ্টি হয়। আমি ভেবে নিলাম একটা রশ্মি ওসি একটা রশ্মি, সে এখান থেকে যাত্রা শুরু করেছে। দেখো, এখান থেকে যাত্রা শুরু করে দুবার আবর্তন করে এক্সট্রা কতটা এসছে, 60° এসছে। এসে ও দুবার পূর্ণ বৃত্তাকারে আবর্তন করে ওই অবস্থানে এসে থেমেছে। তাহলে এই দুটি রশ্মির মধ্যবর্তী কোণটা, যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হয়েছে, তাই এখানে কোণটা নেগেটিভ হবে। তাহলে এখানে দুবার আবর্তন করেছে বলে 360কে আমি 2 দিয়ে একবার আবর্তন করে 360° কোণ আবর্তিত হয়, অতিক্রম করে। তাহলে 2 দিয়ে গুণ করে 60 যোগ করলে হয় -780°। তাহলে ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হলে নেগেটিভ কোণ উৎপন্ন হয়। এবার একটু আমি বলি জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে একটু বলা ভালো। তোমরা একটু জেনে রাখো, আমি বলছি তোমরা একটু জেনে রাখো। জ্যামিতিক কোণ তাহলে আমরা কি বলবো, জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য কি। তাহলে আমি মূল পার্থক্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ। তাহলে এদের মধ্যে পার্থক্য কি আমাদের জানতে হবে। এদের মধ্যে পার্থক্য কি জানতে হবে আমাদের। তাহলে 1 নম্বর পার্থক্য আমরা বলি। 1 নম্বর পার্থক্য হলো জ্যামিতিক কোণ সবসময় ধনাত্মক হয়। এগুলো আমি বলছি তোমাদের জানার জন্য, জেনে রাখো, সবসময় ধনাত্মক হয়। আর ত্রিকোণমিতিক কোণ আমরা দেখলাম কি, ধনাত্মক বা ঋণাত্মক দুটোই হতে পারে। ধনাত্মক বা ঋণাত্মক। দু নম্বর পার্থক্য কি করলাম, জ্যামিতিক কোণের দিক বা অভিমুখ নেই। দিক বা কোনো দিক বা অভিমুখ থাকে না। দিক বা কোনো অভিমুখ নেই। ত্রিকোণমিতিক কোণের দিক বা অভিমুখ আছে। তিন নম্বর পার্থক্য আমরা বলবো
এই কোণের মান 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে, কিন্তু এই কোণের ত্রিকোণমিতিক কোণের মান 0 থেকে 360 ডিগ্রি এর বেশি হতে পারে। এগুলোই মূল পার্থক্য, জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে মূল পার্থক্য। কোণের পরিমাপের পদ্ধতি, তাহলে আমরা কোণ কিন্তু বিভিন্ন পদ্ধতিতে পরিমাপ করতে পারি। তাহলে আমরা আসবো কোণ পরিমাপের পদ্ধতি। তাহলে কোণ পরিমাপের পদ্ধতি, কোণ পরিমাপের আমরা কোণ ত্রিকোণমিতিতে আমরা দুটি পদ্ধতিতে কোণ পরিমাপ করি, দুটি পদ্ধতিতে কোণ পরিমাপ করি। প্রথমটা হলো কি ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি। দ্বিতীয়টা হলো বৃত্তীয় পদ্ধতি। এই দুটি পদ্ধতিতে আমরা কোণ পরিমাপ করতে পারি। এছাড়াও আরেকটি পদ্ধতির কথা আমাদের আছে, সেটা হচ্ছে শতক পদ্ধতি। শতক পদ্ধতিতে আমরা কোণ পরিমাপ করতে পারি, কিন্তু যেহেতু তোমাদের সিলেবাস বহির্ভূত তাই আলোচনা করছি না। এবার আমরা আলোচনা করব ষষ্ঠিক পদ্ধতিটা কি জিনিস। তাহলে এবার আমরা আসি ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি না, ষষ্ঠিক পদ্ধতিতে কি জিনিস আমাদের জানতে হবে। ষষ্ঠিক পদ্ধতিতে সমকোণকে পরিমাপের একক ধরা হয়। এই পদ্ধতিতে সমকোণকে পরিমাপের একক ধরা হয়। তাহলে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয় এই পদ্ধতিতে। কেমন? সমকোণকে কোণ পরিমাপের পদ্ধতি আমাদের ধরতে হয়। তাহলে এক সমকোণের, তাহলে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে কি বলবো না, ষষ্ঠিক পদ্ধতি সমকোণকে আমরা কোণ পরিমাপের একক ধরছি এক সমকোণের, এবং ষষ্ঠিক পদ্ধতিতে আমরা ডিগ্রিতে বার করব। ডিগ্রি, কোনটা ডিগ্রিতে বার করব সেটাকেই আমরা ষষ্ঠিক পদ্ধতি বলবো। তাহলে এক সমকোণের সমান 90 ভাগের 1 ভাগকে 1 ডিগ্রি আমরা বলবো, এবং এটাকে লেখা হয় 1 ডিগ্রি, এইভাবে লেখা হয়। তাহলে এই যে 90 ডিগ্রি এই সমকোণকে আমাদের কি করব না, এটাকে 90টা ভাগে এরকম ভাগ করতে হয়। 90টা ভাগে এক একটা ভাগকে আমরা 1 ডিগ্রি ধরবো, এক একটা ভাগকে 1 ডিগ্রি ধরবো। তাহলে এটুকু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে না, এক সমকোণের কে 90 দিয়ে ভাগ করলে ওর এক একটা ভাগকে আমরা 1 ডিগ্রি ধরবো, ওর এক একটা ভাগকে 1 ডিগ্রি ধরবো। তাহলে আমরা এই সিদ্ধান্তে এখানে চলে আসলাম। তাহলে 1 ডিগ্রি এক সমকোণ সমান আমরা পেলাম কি, এক সমকোণ সমান সমান তাহলে 90 ডিগ্রি হবে। এবার 1 ডিগ্রিকে
তাহলে এই 90কে সমান 90 ডিগ্রি সমান 90 ভাগে ভাগ করলে ওর এক একটা ভাগকে আমরা বলবো 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান আমরা এইভাবে লিখতে পারি, ডিগ্রির চিহ্ন দিয়ে লিখতে পারি। তাহলে 1 ডিগ্রি সমান আমরা লিখব 1 ডিগ্রিকে আবার 60 মিনিট বলবো, 60 মিনিট এইভাবে চিহ্ন দিতে পারি বা এরকম লিখতে পারি আমরা 60 মিনিট। তার মানে 1 ডিগ্রিকে আমি একটা কোণ ধরছি, এই 1 ডিগ্রি একটা কোণ, এটাকে আমরা একটু বড় করে ধরছি, এটাকে ভেবে নিচ্ছি যে 1 ডিগ্রি কোণ। এই কোণের মানটাকে আমরা ধরছি 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে আবার আমরা 60 ভাগে ভাগ করলে, এইভাবে যদি আমরা 60 ভাগে ভাগ করি, এটাকে বলা হচ্ছে 1 মিনিট। তাহলে এই পুরোটাকে, তাহলে 1 ডিগ্রিকে আমরা আবার 60টি ভাগে ভাগ করি, তাই 1 ডিগ্রি সমান তাহলে 60 মিনিট। সেটাকে এক একটা ভাগকে আমরা নাম দিচ্ছি 1 মিনিট। তাহলে 1 ডিগ্রি সমান 60 ভাগে ভাগ করছি, তার কারণে এটা 60 মিনিট হচ্ছে। তারপরে তাহলে 1 মিনিট, 1 মিনিটকে আমরা আবার লিখতে পারি 60 সেকেন্ড। এই 1 মিনিটকে আমরা একটু বড় করে লিখছি, অত ছোট কিন্তু তোমাদের বোঝানো যাবে না, খুব ছোট মান হবে, আঁকা কিন্তু মুশকিল হবে। আমরা 1 ডিগ্রিকে এইভাবে লিখছি, এটা 1 ডিগ্রি, সরি 1 মিনিট, এটাকে 1 মিনিট লিখছি। এটাকে আবার আমরা 1 মিনিটকে আবার 60 ভাগে ভাগ করছি, এক একটা ভাগকে আমরা নাম দিচ্ছি 1 সেকেন্ড। 1 সেকেন্ড, তাহলে যেহেতু এটাকে আবার আমরা 60 ভাগে ভাগ করেছি, তাই 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে ষষ্ঠিক পদ্ধতি আমরা এটা বুঝলাম। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোনো কোণ বার করতে বললে আমরা বুঝবো ডিগ্রিতে, বুঝবো। এবার আমরা আসি বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতিতে আমি বলছি বৃত্তীয় পদ্ধতিতে দেখো, কোন বৃত্তের কেন্দ্রে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ যে কোণ উৎপন্ন করে তাকে আমরা 1 রেডিয়ান বলি, তাহলে এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এর ব্যাসার্ধ হাত ধরলাম। তাহলে এই যে ব্যাসার্ধের সমান একটা বৃত্তচাপ, দেখো এখানে এই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, দেখো এটা এই বৃত্তচাপটা এই ব্যাসার্ধের সমান। তাহলে আমরা যদি ধরি এই অকেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ আর, তাহলে এই আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তচাপ এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে এটাকে আমরা 1 রেডিয়ান ধরবো, এটাকে আমরা 1 রেডিয়ান বলবো।
তাহলে বৃত্তের কেন্দ্রে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ যে কোণ উৎপন্ন করে তাকে আমরা 1 রেডিয়ান বলবো। এটাই আমাদের বৃত্তীয় পদ্ধতি, এটাই 1 রেডিয়ানের সংজ্ঞা আমরা বলতে পারি। এবং 1 রেডিয়ানটাকে আমরা এইভাবে লিখব, 1 রেডিয়ান 1 লিখে তার মাথায় ছোট হাতের সি দিয়ে আমরা 1 রেডিয়ান লিখব। তাহলে সংখ্যা অনুযায়ী আমরা লিখতে পারি সংখ্যা অনুযায়ী 1 রেডিয়ান সমান সমান লিখতে পারি এ ও বি কোণ সমান সমান 1 রেডিয়ান, এটা আমরা লিখতে পারি। এবার আমরা আসবো এই রেডিয়ানকে আমরা ধ্রুবক বলতে পারি কি, রেডিয়ানকে আমরা ধ্রুবক কোণ বলবো কিনা এটা আমরা প্রমাণ করব। তা আমরা ওই ত্রিভুজ নিয়েই আমরা প্রমাণটা করব। দেখো বা আমরা একটা ত্রিভুজ নিই, এ এবং বি এর ব্যাসার্ধ আর, এটা আর। তাহলে আমরা এখন দেখাবো যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এটা আমরা দেখাবো। রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এটা আমরা দেখাবো। তাহলে আমরা ধরি কোন বৃত্তের কেন্দ্র ও, এটা আমরা ও নাম দিলাম, এই বৃত্তের কেন্দ্র ও এবং এর ব্যাসার্ধ ধরে নিচ্ছি, এর ব্যাসার্ধ আমরা আর ধরে নিই আর, ও তার ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ ও এ সমান সমান আর একক। এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যেহেতু আমরা জানি বৃত্ত দ্বারা কেন্দ্রস্থ কোণ, দেখো আমরা এই পুরো বৃত্ত দ্বারা যে কেন্দ্রস্থ কোণ সেটা হচ্ছে 4 সমকোণের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে লিখে রাখতে পারি বৃত্ত দ্বারা কেন্দ্রস্থ কোণ, বৃত্ত দ্বারা কেন্দ্রস্থ কোণ চার সমকোণ। এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি, দেখো বৃত্তচাপ, তাহলে রেডিয়ানের
সংজ্ঞা অনুযায়ী আমি লিখতে পারি, রেডিয়ানের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি এই যে বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি সমান সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি এবি বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা ধরেছি কি আর আর একক যেহেতু বলেছি আমরা, তাহলে এখানে আর বাই বৃত্তের পরিধি 2 পাই আর আমরা জানি 2 পাই আর, তাহলে এখানে আর আর কেটে গেলে এখানে পড়ে থাকে 1/2 পাই। এটাকে আমরা 1 নম্বর করছি। এবার আমরা লিখতে পারি এই কোণটা দেখো, এবং কোণ এ ও বি বাই কোণ 4 সমকোণ। সমান সমান এই কোণের মানটা কত, 1 রেডিয়ান আমরা আগেই বার করেছি। এই কোণের মানটা কত, এই কোণের মানটা আমরা 1 রেডিয়ান বার করেছি আগে, 1 রেডিয়ান বাই 4 সমকোণ। এটাকে আমরা 2 নম্বর করছি। এবার দেখো আমরা জানি যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণগুলি অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। মানে আমরা এটুকু জানি যে বৃত্তচাপের কোনো বৃত্তের কোনো বিভিন্ন দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণ ওদের ওই বৃত্তচাপগুলির অনুপাতের সমান হয়, বৃত্তচাপগুলির অনুপাতের সমান হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি 1 নম্বর ও 2 নম্বর সম্পর্ক থেকে লিখতে পারি। দেখো তাহলে 1 নম্বর ও 2 নম্বর সম্পর্ক থেকে লিখতে পারি 1 নম্বর ও 2 নম্বর সম্পর্ক থেকে লেখা যায় এক রেডিয়ান বাই 4 সমকোণ সমান সমান 1/2 পাই। আমরা এটা লিখতে পারলাম কারণ হচ্ছে যেহেতু এই পোরশনটার সঙ্গে এই পোরশনটা সমান হবে, তার কারণে আমরা এটা লিখতে পারলাম। কারণ আগেই বলেছি যে বিভিন্ন দৈর্ঘ্যের চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণ এর অনুপাত তাদের চাপের দৈর্ঘ্যের সমান হবে, এটা আগেই বলেছি। তাহলে আমরা আগেই বলেছি যে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি
1 রেডিয়ান সমান 1 রেডিয়ান সমান সমান 4 সমকোণ বাই 2 পাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 1 রেডিয়ান সমান 4 সমকোণ, তাহলে এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে কেটে গেল, এখানে 2 সমকোণ বাই পাই, বা 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই পাই। এবার দেখো, যেহেতু 180 ডিগ্রি একটা ধ্রুবক, আবার পাইও একটা ধ্রুবক, 180 ডিগ্রি একটা ধ্রুবক, আবার এই পাইও কিন্তু একটা ধ্রুবক, এই পাইও কিন্তু একটা ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি এই পুরো পোরশনটাই তাহলে ধ্রুবক বলতে পারি, ধ্রুবক বলতে পারি। এবার দেখো, এখান থেকে আমরা যেটা প্রমাণ করেছি, এখান থেকে আমরা লিখতে পারি, এই সম্পর্ক থেকেই আমরা লিখতে পারি যে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক। এখান থেকে আমরা সম্পর্কটাও লিখে নিই, তাহলে এখান থেকে এটাকেও আমরা বলবো যে আমরা এই যে সম্পর্কটা তৈরি করলাম, এটা অ্যাকচুয়ালি কি ডিগ্রি মিনিটের মধ্যে রিলেশন, তাহলে এটাই আমরা লিখবো। তাহলে এখান থেকে আমরা পেলাম ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্ক। তাহলে এই যে আমরা সংজ্ঞাটা পূর্বে প্রমাণ করলাম, 1 রেডিয়ান 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই পাই, বা এটা লিখতে পারি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। তাহলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে যে রিলেশন, আমাদের অঙ্ক করার সময় এরকম আমরা অঙ্কগুলো দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে কি রেডিয়ান দেওয়া থাকবে, আমাদের ডিগ্রিতে বার করতে হবে, মানে ষষ্ঠীকে দেওয়া থাকবে বৃত্তীয়তে বার করতে হবে, আবার বৃত্তীয়তে দেওয়া থাকবে, বৃত্তীয় পদ্ধতি দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের ডিগ্রিতে ষষ্ঠীকে বার করতে হবে, ষষ্ঠিক পদ্ধতিতে বার করতে হবে। তাহলে আমরা এটা মনে রাখবো যে আমরা এই যে রিলেশনটা পেলাম, এটা আমরা মনে রাখবো যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, আমরা এটা মনে রাখবো। এবং এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে ঘুরিয়ে এইভাবে লিখতে পারি, এটাকে আমরা আবার এইভাবেও লিখতে পারি। দেখো, এটাকে এইভাবেও আমরা লিখতে পারি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটাও আমরা লিখতে পারি। এটাও আমরা লিখতে পারি। এবার আমরা এই অধ্যায় থেকে যে টাইপের অঙ্কগুলো আমাদের আসে, এবার আমরা একটু অঙ্ক আসি। তাহলে এ পর্যন্ত আমরা বুঝলাম যে কোন কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে বার করতে গেলে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে বার করতে বললে ডিগ্রিতে বার করবো, এবং মানে এখান থেকে আমরা এটুকু বুঝলাম যে কোন কোণের মান যদি আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে বার করতে বলে তাহলে আমরা ডিগ্রিতে বার করব, আর কোন কোণের মান যদি বৃত্তীয় পদ্ধতিতে বার করতে বলে তাহলে আমরা পাই রেডিয়ানে বার করব, পাই রেডিয়ানে বার করব। দেখো, তোমরা বুঝতে পারবে, আমি একটা অঙ্ক করলেই তোমরা পুরো ব্যাপারটাই তোমরা বুঝতে পারবে। দেখো, আমি একটা অঙ্ক লিখছি, এখানে একটা অঙ্ক আমি লিখছি। দেখো, এখানে বলছে 60 ডিগ্রি কোণে এর
বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব এখানে, এই মানটা নির্ণয় করার জন্য আমাদের এটুকু করতে হবে, দেখো আমরা জানি, আগেই আমরা প্রমাণ করেছি, তাহলে আমাদের পাই রেডিয়ানে উত্তরটা বার করতে হবে। পাই রেডিয়ানে বার করতে হলে আমাদের কি করতে হবে, 180টাকে আমাদের বাম দিকে রাখতে হবে, আর পাই রেডিয়ানটা এই পাশে রাখতে হবে, ডান পক্ষে রাখতে হবে। তাহলে 1 ডিগ্রি সমান আমরা বার করব পাই রেডিয়ান বাই 180, আর এখানে 60 ডিগ্রি সমান বার করব পাই রেডিয়ান ইন্টু 60 বাই 180। এটাকে কাটলে 60 দিয়ে 180কে কাটলে 3 হয়, 1। তাহলে এবার আমরা লিখতে পারি সমান সমান পাই বাই 3 রেডিয়ান। তাহলে এইভাবে আমাদের উত্তর লিখতে হবে। অতএব অতএব 60 ডিগ্রি এর বৃত্তীয় মান পাই বাই 3 রেডিয়ান, এটাই আমাদের আনসার। এরপরে আরেকটি উদাহরণ আমি দিই। এরকম বললো 2 পাই বাই 3 রেডিয়ান এর ষষ্ঠিক মান লেখো। ষষ্ঠিক মান লেখো। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, দেখো এক্ষেত্রে আমরা কি করব, আমরা দুটো সম্পর্ক করেছি, আমরা জানি বলে লিখব। তাহলে ষষ্ঠী বৃত্তীয় মান দেওয়া রয়েছে, আমাদের ষষ্ঠীকে বার করতে হবে। তাহলে আমরা কি করব, পাই রেডিয়ানটা বাঁ দিকে রাখবো। সবসময় তোমরা এটা মনে রাখবে, ডিগ্রিতে বার করতে গেলে ডিগ্রিটা সবসময় তোমাদের ডান পক্ষে রাখবে, আর যখন ষষ্ঠিক মান বলবে তখন সবসময় পাই রেডিয়ানটা ডান পক্ষে রাখবে, ডান হাতের দিকে রাখবে। তাহলে এখানে 1 রেডিয়ান সমান কতবার করব আমরা, 180 ডিগ্রি বাই পাই, আর এখানে 2 পাই বাই 3 রেডিয়ান সমান সমান করব কি 180 ডিগ্রি ইন্টু 2 পাই বাই পাই ইন্টু 3। পাই পাই দেখো, পাই পাই কেটে যাচ্ছে, 3 দিয়ে এর কাটলে কত হচ্ছে, 3 6 18। তাহলে কত হচ্ছে, সমান সমান ইন্টু 2 সমান সমান 120 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখবো, অতএব 2 পাই বাই 3 রেডিয়ান এর ষষ্ঠিক মান 120 ডিগ্রি। এটাই আমাদের আনসার। দেখো তাহলে আমি প্রথম দিনে এতটুকুই আলোচনা করলাম, পরের পার্টে আমি বাকি অঙ্কগুলো সব অনুশীলন থেকে বাকি অঙ্কগুলো করে দেবো। আজ তাহলে এই পর্যন্ত থাক।